তনুশ্রী চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে যাকে নিয়ে বলার থেকে বলা যায় অনেকগুলো বিষয় নিয়ে কথা বলতে এসেছি। তো প্রথমেই বলি, আমাদের এই যে হঠাৎ করে ঝিঙ্কু মামুনির সিক্রেট রুম থেকে বেরিয়ে আসা, যেটা নিয়ে প্রথমে বলবো। হঠাৎ আমরা কি দেখতে পেলাম যে ঝিঙ্কু মামুনি সিক্রেট রুম থেকে বেরিয়ে এসছে এবং ঝিঙ্কু মামুনি সিক্রেট রুম থেকে বেরিয়ে আসার পরে ভীষণ গর্বিত বোধ করছে কি না তাকে নিয়ে সমালোচনা হচ্ছে। কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তাকে নিয়ে রুজি রোজগার করছে। কারো পেটের অন্ন সংস্থান ওই নোংরা ওই ধরনের মহিলা, সে নাকি কারো পেটের রুজি রোজগারের ব্যবস্থা করছে, যার নিজের রুজি রোজগার অন্যের দয়া দাক্ষিণ্যে চলছে। যার নিজের রুজি রোজগার চলছে, যে অন্যের টাকায় এতদিন একটা বাড়িতে ভাড়া ছিল, তোমরা সবাই দেখেছো। তারপরে সেখান থেকে আরো বড় পয়সাওয়ালা ধরে সেখানে গিয়ে ঘাঁটি বেঁধেছে এবং সেখানে ঘাঁটি বাঁধার পরে তার দেখেছো লাইফস্টাইল, কোথায় সে থাকা শুরু করেছে, কোন ব্যাকগ্রাউন্ডে বসে সে ভিডিও করছে, তোমরা সমস্তটাই দেখেছো। এবার কালকে ঝিঙ্কু কি বলছে যে না, আমি একটা ফ্ল্যাটের ছাদের ওপরে বসে সে ভিডিও করছে, হ্যাঁ, এবং তাকে সে এখন ওয়াইটির এটিএম কার্ড হয়ে গেছে, প্রত্যেকে তাকে দিয়ে পয়সা রোজগার করছে। তার ভীষণ গর্ববোধ হচ্ছে যে সে কারো রুজি রোজগারের সংস্থা করতে পারছে। এই মহিলা সে যে কতটা নির্লজ্জ আজকের ডেটে কিন্তু সেটা দেখে পুরোদমে বোঝা যাচ্ছে। শুনুন, একটা কথা আমি সবসময় বলি, যে মানুষের মান সম্মান লাজ লজ্জা যে মহিলা না থাকে, সে মহিলা জীবনে যে কোনো রকমের নোংরা কাজ করতে পারে। এ নিজের সন্তানকে 12-14 বছরের একটি মেয়েকে ছেড়ে রেখে এসে, হ্যাঁ, পরপুরুষ নিয়ে অন্য জায়গায় বিয়ে না করে লিভিং রিলেশনে থেকে ফুর্তি করতে পারে। তাকে আবার ভালো না লাগলে তাকে ছুঁড়ে ফেলে দিয়ে আবার তার থেকে বেটার অপশনে আবার এক জায়গায় চলে যেতে পারে। শুধু তাই নয়, যে কোনো পুরুষের সঙ্গে সম্পর্ক পরিচয় হওয়ার পরে সম্পর্কের শুরুয়াতেই তার সঙ্গে একেবারে ইন্টিমেট হয়ে সমস্ত সম্পর্ক লিপ্ত করে নিয়ে তাকে দিয়ে তাকে পুরো বশে আনার চেষ্টা করে। তোমরা সবাই বিনোদনের ভিডিওতে শুনেছো এই মহিলার কি গুণকীর্তন, কি কীর্তন আছে, কি কীর্তন করতে পারে, কোথায় কি কীর্তন করে এই পর্যন্ত কতগুলো পুরুষকে ফাঁসিয়েছে এবং তাদের জীবন নিয়ে কিভাবে ছিনিমিনি খেলেছে। তার জলজান্ত উদাহরণ হচ্ছে আমাদের মনু সোনা। সে এখন এসছে ওয়াইটিতে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ভাতের জোগাড় করতে। ভাবা যায় মানুষ বলে না যে শিক্ষা ভীষণভাবে দরকার। জানেন, কিছু মানুষ আছে পড়াশোনা জেনেও তারা প্রচুর পরিমাণে তাদের আমি সর্বেসর্বা, আমি হনু, আমার দ্বারাই সব হয়, আমি সব করি, আমাকে ছাড়া কারো চলার গতি নেই। এ হচ্ছে সেই ধরনের মহিলাদের মধ্যে পড়ে। এক তো পেটে কালির অক্ষর নেই, দুই হচ্ছে অহংকারী, হ্যাঁ, এক গণ্ডমূর্খ, তার উপর আবার অহংকারী। তাহলে তাদের পরিস্থিতি কি হবে বলুন? যার নিজের চ্যানেলটা দাঁড়িয়ে আছে অন্যের দৌলতে, অন্যকে বেচে, সে এসছে সমালোচনার জগতে। এটিএম কার্ড তাকে নাকি বিক্রি করে সব সমালোচকদের পেটের ভাত জোগাড় হচ্ছে। এবার চলে আসি আমাদের ঢেপি সুন্দরীর কথায়। ঢেপি সুন্দরী, এই যে আমাদের ঝিঙ্কু সিক্রেট রুম থেকে বেরিয়ে এসছে, ঢেপি সুন্দরীর গল্প স্টার্ট। বলদি ঢেপি শুরু করে দিয়েছে গল্প ফাঁদতে। বলদি ঢেপির কি বক্তব্য, না এই মনু সোনা এবং ঝিঙ্কু যে একসঙ্গে রয়েছে, তারা যে একসঙ্গে মিলিত হয়ে
আমাদের এই নন খোকাকে সবার কাছে তার চরিত্রকে কালিমালিপ্ত করতে চাইছে, সেটার জলজান্ত প্রমাণ কি দিল আমাদের ঢেপি, কি দিল বলদি ঢেপি, কি দিল না দেখেছেন? ঝিঙ্কু মামুনি কোন জায়গায় বসে ভিডিওটা করছিল? পেছনের দেয়ালটা, যেই পেছনের দেয়ালটায় সামনে বসে ও ভিডিও করছিল, সেই পেছনের দেয়ালটাকে, দেয়ালের সামনে আমাদের এই কি বলে মনু সোনাও কিন্তু ভিডিও করেছে। ওই একই দেয়াল ভিউয়ার্সদের মাথার মধ্যে ঢুকিয়ে দিল। আমি ভুল হলেও হতে পারি, তোমরা আমাকে বলো যে এই দেয়ালটাই সেই দেয়াল কি না যেই দেয়ালের সামনে আমাদের ঝিঙ্কু বসে ভিডিওটা করেছে, সেম ওই দেয়ালের সামনে বসেই আমাদের মনুও কি করেছে, ভিডিও করেছে। দেখো তো, কারণ মনু সোনা সেই সব ভিডিওগুলো প্রাইভেট করে দিয়েছে, তার জন্য আমি খুঁজে পাচ্ছি না, কিন্তু আমার মাথায় হ্যামার করছে এই দেয়ালই সেই দেয়াল। সেখানে আবার একজন কমেন্ট করেও ফেললো, হ্যাঁ হ্যাঁ তুমি এখন পর্দা উদ্ঘাটন করছো, পর্দা সরাচ্ছ, আমরা বুঝতে পারছি হ্যাঁ, যে হ্যাঁ এই দেয়ালটাই মনে হচ্ছে সেই দেয়াল। ভাবুন কিভাবে ভিউয়ার্সদের মাথার মধ্যে গল্প তৈরি করে খাইয়ে দিয়ে ঢুকিয়ে দেওয়া হচ্ছে, কিভাবে। তারপরে বক্তব্য কি, এই মনু সোনা আর ঝিঙ্কু যে একসঙ্গে রয়েছে তার প্রমাণ কি? দেখুন, সিক্রেট রুম থেকে ঝিঙ্কু বেরিয়ে আসলো এবং খোলা মানে জায়গায় একটা দেয়ালের পাশে, দেয়ালের সামনে ও ভিডিও করলো। তারপরে আমাদের নন খোকার বাবা, এই যে সিক্রেট রুম নিয়ে এতদিন কথা হচ্ছিল, ঝিঙ্কু মামুনি সিক্রেট রুম থেকে বেরিয়ে এসে বলল এখন আমি খোলা ছাদের তলায় সিক্রেট রুমের বাইরে। কিভাবে? তাহলে এটা শুনলে কি হবে, নন খোকার ওপরে এফেক্ট পড়বে, নন খোকাকে সবাই ভুল বুঝবে। তাহলে দেখেছেন কিভাবে মনু সোনা আর ঝিঙ্কু দুজনে মিলে কাজ করছে, মিলিভাগাত হয়ে কাজ করছে। সেকেন্ড পয়েন্ট কি বলল, যে দেখুন আমাদের নন খোকার বাবা যে গয়নার হাড়িটা দেখালো, যেই গয়নার হাড়িতে করে চীনা ওই পুরনো বাড়িতে গয়না রেখে দিয়েছিল মাটির তলায়, সেই গয়নার হাড়ি উনি দেখালেন। তোমরা হাড়িটার পজিশন, হাড়িটার কন্ডিশনটা দেখেছিলে? একেবারে চকচক করছে হাড়ি। আচ্ছা, মাটির তলায় কোনো বাসন রেখে দিলে এরকম চকচক করে? চকচক করে? তোমরা দেখেছো মাটির তলায় কোনো জিনিস রাখলে এরকম চকচক করতে? যার গায়ে একটুখানিও মাটি লেগে নেই, এবং যেই জায়গাটা দেখাচ্ছে গয়না খোঁড়া হয়েছে, সেই জায়গাটা দেখে মনে হলো কোনো গভীর গর্ত রয়েছে সেখানে, গভীরভাবে ক্ষত। ওই অত বড় হাড়িটা ঢোকানোর জন্য তো একটা বড় গর্ত করতে হবে। সেখানে দেখে মনে হলো যে ওখানে ওই হাড়িটা থাকার মতন কোনো গর্ত ছিল, মনে হয়েছে? আমার হয়নি। যদি কারো মনে হয়ে থাকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করো। তাহলে সেই গয়নার কথা বলল ননখোকার বাবা, আর সঙ্গে সঙ্গে ঝিঙ্কু বসে পড়ে কি বলল, আমি না গয়না পরতে একদম ভালোবাসি না, আমি গয়না পরতে ভালোবাসি না, আমি শুধু ওর নাম কি বলে দামি দামি পোশাক পরতে ভালোবাসি, ওই কারণের জন্য আমি কিন্তু একদম গয়না পরি না, শুধু ওপরের এই সোনার কানের টুকু ছাড়া আর একটা রিং হাতে ছাড়া আমি আর কিচ্ছু সোনার গয়না পরি নেকো, কারণ আমি সোনা পরতে ভালোবাসি না, আমি গয়নাই পরতে ভালোবাসি না, আমি শুধু ভালোবাসি জামা কাপড় পরতে। সঙ্গে সঙ্গে আমাদের ঝিঙ্কু কিন্তু এই কথাটা বলতে বসে গেল যে আমি গয়না ভালোবাসি না, কারণ গয়নার কথাটা বেচুর বাড়ির থেকে উঠেছে এবং বেচুর বাবা মায়ের, এই সরি ননখোকার বাবা মায়ের চ্যানেলে সেটা দেখা গেছে। সঙ্গে সঙ্গে সেই পয়েন্টটা তুলে ঝিঙ্কু মামুনি বসেছে, যাতে করে এই ননখোকার সঙ্গে ঝিঙ্কু মামুনির একটা যোগসাজশ রয়েছে এবং সম্পর্ক রয়েছে, সেটা ভিউয়ার্সদের কাছে প্রমাণ করতে পারে। কারণ এই ঝিঙ্কু এবং এই মনু সোনা দুজনে মিলে কিন্তু এই জিনিসটা, কনস্পিরেসিটা চালাচ্ছে এই আমাদের ননখোকাকে ছোট করার জন্য। অথচ ননখোকা
এই ঝিঙ্কুকে নিয়ে না তো মুখ খুলছে। ননখোকা ঝিঙ্কুর বাড়িতে মানে ঝিঙ্কুর উপস্থিতি ননখোকা বলছে আমি ওর সঙ্গে কথা বলি, তার কল রেকর্ড আমাদের সামনে, কল লিস্ট আমাদের সামনে চলে এসছে। আর এদিকে ঝিঙ্কু বলছে আমি ওর সঙ্গে কথা বলি, ও আমার ভালো বন্ধু, আগে বলেছি এখনো বলছি পরেও বলবো। ননখোকা চুপ। উপরন্তু ননখোকা কি বলছে, মেয়েটাকে এত হিউমিলিয়েট করা হচ্ছে সোশ্যাল মিডিয়ায়, মেয়েটা কিরকম আছে, আদৌ কি বেঁচে আছে না মানে না অন্য কিছু হয়েছে, মেয়েটা কি করছে কি করছে। কিন্তু কনস্পিরেসিটা কে চালাচ্ছে, মনু সোনা আর ঝিঙ্কু মামুনি কনস্পিরেসি চালাচ্ছে ননখোকার বিরুদ্ধে। আরও একটা পয়েন্ট ঢেপি আজকে তুলেছে, সেটা হচ্ছে ননখোকাকে নিয়ে হ্যাঁ একটা যে যারা কনস্পিরেসি করেছে তারা ননখোকার নামে কালা জাদু করেছে, সেই কারণে কালা জাদুর জন্য ননখোকার পাশ থেকে সব দিদিরা সরে গেছে যাতে ননখোকাকে একা করে দেওয়া যায়, সেই জন্য কালা জাদু হয়েছে। এবং সেই কালা জাদুর জোরে ননখোকার পাশ থেকে সবাই সরে গেছে। শুধু তাই নয়, ননখোকার দিদিরা যারা ননখোকার হয়ে এতদিন ফাইট করছিল সেই দিদিরা তো সরে গেছেই গেছে, তাদের প্রত্যেকে শরীরের ওপর দিয়ে নানান রকম সমস্যা গেছে, প্রত্যেকে অসুস্থ হয়ে পড়েছে, প্রত্যেকের সংসারে কিছু না কিছু হয়েছে। এখন আস্তে আস্তে সেই কালো ছায়াটা সরে যাচ্ছে। কে দেখতে পেয়েছে? ঢেপি দেখতে পেয়েছে। আসলে কি বলুন তো, এই ঢেপি আর ওয়াইটির ওই আরেকটি পাতানো যেটা রয়েছে, এরা এইসবের সঙ্গে সর্বক্ষণ ওঠবস করে, এরা সর্বক্ষণ এইসব করে। সেই কারণের জন্যই ওদের সমস্ত ব্যাপারের মধ্যে মনে হয় কেউ এটা করছে, কারো মাথায় আসেনি। দেখুন এত ক্রিয়েটার রয়েছে, কারো মাথায় দেখেছেন কালা জাদুর কথা এসছে? এই দুটো জানোয়ার ছাড়া কারো মুখে দেখবেন না। এই দুটো জানোয়ারের মধ্যেই এই জিনিসগুলো আসে, কারণ এগুলো অভ্যস্ত, এগুলো করে অভ্যস্ত। একটা কথাই আছে, যে যেমন ঢ্যা জগৎ দেখে ত্যা, তাহলে এ হচ্ছে যেরকম জগৎ দেখে সেরকম, এ করে অভ্যস্ত, তাই জন্য সব জায়গায় দেখতে পায়। ওইখানে ভিউয়ারদের মাথার মধ্যে ঢুকিয়ে দিল যে ভাইকে কেউ ভুল বুঝো না, ভাইকে কেউ ভুল বুঝো না, কারণ ভাইয়ের এখন মস্তিষ্ক ঠিক নেই, ভাইকে কেউ কালা জাদু করাইছে সেই জন্য ভাই এখন এরকম আবল তাবল কাজ করছে। কারণ কালা জাদু তোমরা জানো তো যে করলে এইসব হয়। একটা সোশ্যাল মিডিয়ায় একটা শিক্ষিত মহিলা, শিক্ষিত না মানে উচ্চ মাধ্যমিক ফেল মহিলা, শিক্ষার যে বড়াই করে, সে এসে কালা জাদু প্রমোট করছে যে কালা জাদুর জন্য আমাদের এই ননখোকার এই অবস্থা হয়েছে, পাশ থেকে সব দিদিরা সরে গেছে। আর ওর নাম কি বলে, ননখোকাকে যাতে একা করে দেওয়া যায়। তা বলছি কে করেছে, তাহলে তুই সেটাও জানিস, সেটা বল কে করেছে? কার দৌলতে ননখোকার এত বড় ক্ষতি হলো? কে চাইছে ননখোকাকে পুরো একা করে দিতে? তারপরে একটা তোমরা সবাই দেখেছো যে সুতপা কালকে ভিডিও করে কেঁদেছে। তা ও তার আগে ও সেইখানে একটা লাইভ করেছে বা ভিডিও লাইভ করেছে, সম্ভবত লাইভ করেছে। সেই লাইভে ও বলেছে সুতপা নাকি কন্টেন্ট যখন ফুরিয়ে যায় বা কন্টেন্ট থাকে না, বা মাসে একদিন রেভিনিউ ঢোকার আগে ও এরকম নাকি মানে কাঁদে, যাতে ওর ভিউজটা আপ হয় এবং মানে সিম্প্যাথি গেন করে, যাতে ভিউজটা আপ হয় এবং সবাই গিয়ে ওর ভিডিও দেখে এবং সেইটা দেখে ওর রেভিনিউটা যেন ঠিক মাসের যখন পেমেন্টটা ঢোকে তার আগে এই কান্নাটা ও জোরে, যাতে পেমেন্টটা একেবারে ও যেরকম আশা করে সেরকম পেয়ে যায়, সেইটার জন্য এই কান্নাটা করে। মানে ওর বক্তব্য সুতপা নাটক করে এরকম, প্রত্যেক মাসেই যখন ওর ভিউজ কমে যায় তখন ও নাটক করে। আসলে বললাম না, এইগুলো দেখবেন যারা এগুলো বলে না, তারা অ্যাকচুয়ালি এই জিনিসগুলো করে অভ্যস্ত না হলে
একটা মানে সন্তান না হওয়া একটা মাকে প্রতিনিয়ত প্রতি মুহূর্তে সে এখন যেহেতু তার সন্তান নেই, তার কাছে তার দুটো জিনিস ভীষণ 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 ভীষণভাবে হ্যাঁ এখন মূল্যবান, সেটা হচ্ছে এক তার স্বামী আর দ্বিতীয় হচ্ছে তার পোষ্য। প্রতিদিন প্রতিনিয়ত এদের টার্গেটই হচ্ছে সুতপার ওই জায়গাটাকে অ্যাটাক করা, সুতপাকে ওই জায়গা থেকে নোংরা কথা বলা, সুতপার পোষ্যকে সুতপা অত্যাচার করে। এমনও কথা বলা হয়েছে যে সুতপা যদি ওয়াইটি না করতো তাহলে ওই পোষ্যটাকে নাকি বিষ খাইয়ে মেরে দিত। ভাবতে পারেন আপনারা? ভাবতে পারেন এরকম সাধারণ মানুষ চিন্তা করতে পারে? এইসব পারে, এরা পারে, এই জঞ্জালগুলো পারে, যেই জঞ্জালগুলো ওয়াইটিতে রাজত্ব চালাচ্ছে সেই জঞ্জালগুলো পারে। নিজের প্রয়োজন মতন গল্প সুন্দর করে রচনা করে ভিউয়ার্সদের মাথার মধ্যে খারাপ জিনিসটাকে ইনজেক্ট করাটাই হচ্ছে এদের কাজ। এরা খারাপ জিনিস ইনজেক্ট করবে, যথারীতি এইটা করেছে। দেখুন গিয়ে কমেন্ট বক্সে একজন লিখেছে, হ্যাঁ ঠিকই বলেছ, ওকে পুরো কালা একটা ছায়া গ্রাস করেছিল, এখন আস্তে আস্তে সেটা সরতে শুরু করেছে, আর তুমি তো দায়িত্ব নিয়ে প্রমাণগুলো সব আমাদের সামনে তুলে ধরছো। কি প্রমাণ? না এইটা হচ্ছে প্রমাণ যে ওইদিকে ননখোকার বাবাও সোনার গয়নার কথা বলেছে, আর এইদিকে ঝিঙ্কুও সোনার গয়না নিয়ে বলতে বসে গেছে আমি সোনা পরতে ভালোবাসি না, আমি সব সময় একদম গয়নাগাটি পরি নেকো, আমি সুন্দর সুন্দর জামা কাপড় পরতে ভালোবাসি। তাহলেই বোঝা গেল যে একে একে দুই বোঝা গেল যে এরা কনস্পিরেসি করে এই ননখোকাকে ফাঁসাতে চাইছে। বলছি শোন না, তোর এই গল্প, তোর এই সীমার্কা ভিউয়ার্সগুলো খাচ্ছে ভালো, বুঝতে পারছিস? তা ওই সীমার্কা ভিউয়ার্সগুলোকে এগুলো খাওয়াচ্ছিস, খাওয়া, কিন্তু আবল তাবল বকার আগে ভালো করে দেখে বুঝে তারপরে বকিস। ওই যে এর আগে ওর নাম কি বলে, অরেঞ্জ টলি নিয়ে কত ভাট গল্প দিয়েছিলিস না? হ্যাঁ, অরেঞ্জ টলি নিয়ে চলে গেছে চীনার সঙ্গে, এই যে দীপ্ত অরেঞ্জ টলি নিয়ে চলে এসছে যখন সব দেখলি যে অরেঞ্জ টলি ভোঁ হ্যাঁ চীনা প্রমাণ দিয়ে দিল, তখন হলেও হতে পারে বলেছি। আমি কি বলেছি অরেঞ্জ টলিটা ছিল না? বলেছি আমি, বলেছি হলেও হতে পারে, আমি দেখিনি। তাহলে তোর মতন ভণ্ড পৃথিবীতে একটাও নেই, তোর মতন নোংরা এবং তোর মতন বজ্জাত এবং তোর মতন ভণ্ড মহিলা একটাও নেই, যে এখানে ভণ্ডামি করতে আর শুধু গল্প রচনা করতে বসিস, ক্যামেরা খুলে গল্প রচনা করতে বসিস আর অ্যাজামশনের বশবর্তী হয়ে সব ভিডিও করিস, আর লাস্টে বলিস লাগে তো তুক না লাগে তাক, তোর হচ্ছে এই হচ্ছে তোর ফান্ডা, তোর এটাই ফান্ডা। হ্যাঁ, সর্ব জায়গায় ওইখানে আমি এইটা না দেখাইছিলাম, ওইখানে আমি এইটা করেছিলাম, দেখো গিয়ে বাবা রান্নাঘরের ওইখান দিয়ে একটা টুপির মতন দেখা যাচ্ছিল, ওইটাই দীপ্ত। যখন চীনা রান্না করছিল তখন দীপ্ত ওই জানলা দিয়ে ঘোরাঘুরি করছিল আর ওর বৌদিকে ঝাড়ি মারছিল যাতে বৌদিকে এরপরে তুলতে পারে। মানে বললাম না, নোংরা কত রকমের হয়, তোদেরকে না দেখলে বিশ্বাস হয় না, বুঝতে পেরেছিস? যাই হোক বন্ধুরা, এইটুকুই বলার ছিল। আরও একটা কথা ভুলে গেছিলাম পয়েন্টটা, সেটা হচ্ছে যে চীনা এই যে তোমার রিসেন্ট তোমরা দেখেছো যে একটা পিকনিক, একটা কোনো পার্কে গিয়ে খুব ফুল টুল সব ছিল, সেখানে গিয়ে নাচন কোদন করেছে, রিলস বানিয়েছে। চীনা বলেছে যে আমরা এখানে এসে অনেকগুলো রিলস বানালাম, ওর দুই বৌদি আর ও মিলে রিলস বানিয়েছে, কয়েকটা রিলস আমি দেখলামও। হ্যাঁ, ওদের ওই যে কালো সালোয়ার চিকনের সালোয়ারগুলো পরে ওই রিলসটা দেখলাম, তো রিলস বানিয়েছে। সেখানে একটা জায়গায় চীনা একটা কমেডি ভিডিও করেছে, যেটাতে এই যে পড়ে গিয়ে কোমর ভেঙে গেছে বা কিছু ওই রকম টাইপের একটা ভিডিও করেছে, সেটা আমি কালকে দেখেছি। তো সেটা নিয়ে বলতে বসে গেল কিছু কন্টেন্ট ক্রিয়েটার যে এর কোনো মায়া দয়া কিচ্ছু নেই, এর জীবন হচ্ছে আনন্দ ফুর্তিতে ভরা। হ্যাঁ, এর লিগাল অ্যাডভাইজার,
এর লিগাল অ্যাডভাইজার নাকি ভীষণ অসুস্থ। হ্যাঁ, আমাদের বকদাদা সম্ভবত লিগাল অ্যাডভাইজার যখন বলেছে বকদাদার কথাই বলেছে, সে নাকি অসুস্থ এবং সে নাকি আইসিইউতে ভর্তি। কিন্তু সেখানে চীনা কোনো রকম হেলদোল নেই যে মানুষ যে মানে ভাই বলে বা দাদা বলে, সেই দাদা এত অসুস্থ, সে কি করছে, রাস্তাঘাটে নেচে বেড়াচ্ছে। প্রথমত যারা ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় প্রত্যেককেই ভালো জায়গা দেখলে রিলস বানাতে চেষ্টা করে, প্রত্যেকেই। হ্যাঁ, যেখানে যায় ভালো জায়গা দেখলে, ভালো স্পট দেখলে, ফুল গাছ টাছ এইসব থাকলে তারা রিলস বানাতে চেষ্টা করে, কারণ ওই সব পরিবেশে রিলসগুলো বানালে ভিউজটা বেশি হয়। আর আমরা সোশ্যাল মিডিয়ায় যারা কাজ করি প্রত্যেকের কাছে ভিউজটা ম্যাটার করে, সেই কারণের জন্যই ওই সব স্পটগুলোতে সবাই রিলস বানায়। আমরা করি না বলে কি কেউ করবে না বলুন তো? কেউ করবে না। সে একটা বড় ব্লগার, সে রোজগার করতে এসছে, তার পয়সার দরকার। সে এখন একটা জায়গায় গেছে, সেইখানে গিয়ে একটা পার্কে গেছে, এত সুন্দর পরিবেশ, এত সুন্দর ফুল গাছ, সেখানে তার বৌদিদের নিয়ে মানে রিলস বানিয়েছে, সেটা নিয়েও খিল্লি করা স্টার্ট হয়ে গেছে। এবং বকদাদা নাকি অসুস্থ, সেবক দাদা, সেই সেবক দাদার কোনো খোঁজ খবর নেয়নি চীনা। সত্যি মিথ্যা আমি জানি না, আমি যেটা শুনলাম, আমি ওই রিমের ভিডিও থেকেও শুনলাম, আর ওর নাম কি বলে আমাদের 63-র ভিডিওতে শুনলাম যে ওর চীনার লিগাল অ্যাডভাইজার খুব অসুস্থ, আইসিইউতে ভর্তি, কিন্তু চীনা কোনো রকম খোঁজখবর নেয়নি। এবার দেখুন, চীনা তো আগের দিনের ভিডিও দেয়, দিনের দিন ভিডিও দেয় না। আজকে চীনার কিন্তু কোনো রকম ভিডিও আসেনি। এবার আমরা জানি না, হয়তো পরবর্তীকালে আমাদের কাছে মানে এরকম কোনো ভিডিও আসতেও পারে যে সত্যিই চীনা হাসপাতালে গেছে এবং সেখানের কোনো ক্লিপিংস তুলে এনে আমাদের দেখাচ্ছে। সেটা অপেক্ষা করারও এদের সময় নেই। এদের ভিডিও নামাতে হবে, আং বাং ফাং মানুষকে বোঝাতে হবে, খাওয়াতে হবে, এবং এরা সেই কাজটাই দায়িত্ব নিয়ে করে যাচ্ছে। এটুকুই বলা ছিল, রাখছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। প্রত্যেকে ভালো থেকো, তনুশ্রীদির পাশে থেকো।